আপনি ট্রফিলেস বলতে পারেন এবং বলতে পারেন যে টোটালি ডিজাস্টার একটা সিজন ম্যান সিটির জন্য। পেপ গার্দিওলার ম্যান সিটি এবার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ সহ টোটাল 6টা টুর্নামেন্ট থেকে বাদ গেছে, যেখানে শুধুমাত্র ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের জন্য 150 মিলিয়নেরও বেশি এবং এই সিজনে মোট 300 মিলিয়নেরও বেশি খরচ করার পরেও ফিফা ক্লাব ওয়ার্ল্ড ক্লাবের রাউন্ড অফ 60 থেকে বাদ গেছে সৌদি লিগের একটা ক্লাব আল হিলালের সাথে 4-3 গোলে হাইরা। এই স্টেটটা হয়তো বা পেপ গার্দিওলার সাথে যায় না। তো চলুন আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো রাউন্ড অফ 60 প্রত্যেকটা ম্যাচ নিয়ে, কোয়ার্টার ফাইনালে কি কি হইতেছে এই নিয়ে, কোয়ার্টার ফাইনাল নিয়ে আমার যে প্রিডিকশন ছিল সেই প্রিডিকশন নিয়ে কথা বলবো, কি ভুলভাল ছিল আমার প্রিডিকশনে, ঠিক আগের মতো আবার ভুলভাল কিছু প্রিডিকশন দেওয়ার চেষ্টা করবো যে আমাদের সেমি কে কে খেলতেছে। তো গত ভিডিওতে আমি কথা বলছিলাম যে আসলে কোয়ার্টার ফাইনাল বা সুপার 8 কে কে খেলতেছে, সেইখানে আমি আমার প্রিডিকশন ছিল কিছুটা এইরকম। এইখানে চেঞ্জ হয়েছে, শুধুমাত্র বেনফিকার জায়গায় চেলসি চলে আসছে এবং ম্যান সিটির জায়গায় আল হিলাল চলে আসছে। তো আমি এটা নিয়ে আগেই বলছিলাম যে বেনফিকার চেলসি যে ম্যাচটা আছে এই ম্যাচটা মোটামুটি একটা 50-50 ম্যাচ, এখানে যে কোনো দিকে মোড় করতে পারে। কিন্তু বেনফিকার একটা পটেনশিয়াল ছিল এই খেলাটা জেতার জন্য। চেলসির যদি আমরা রিসেন্ট ফর্ম দেখি বা যদিও ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ভালো করতেছে বা কদিন আগে ইউরোপিয়ান শিরোপা জিতছে একটা, কিন্তু এরপর আমার কাছে মনে হয়েছিল যে না, বেনফিকা এই ম্যাচটা জিতবে। কিন্তু যাই হোক, এটা ম্যাচটা চেলসি জিতছে এবং এটা আমাদের জন্য ভালোই হয়েছে যে এক আর্জেন্টাইন বাদ পড়ছে কিন্তু একটা আর্জেন্টাইন রয়ে গেছে সেখানে। আর যদি ম্যান সিটি আল হিলালের খেলা বলি ভাই, আমি এখানে ভুল করছি শুধুমাত্র এটা বলবো না, আমার মনে হয় এই খেলাটা যারা দেখছে বা যারা এই খেলাটার আগে কথাবার্তা বলছে সবার মাথায় একটা চিন্তাই ছিল যে ম্যান সিটি ফিরে আসতেছে, ইউভেন্টাসের সাথে একটা বড় জয় পাইছে, বড় বড় ক্লাবের সাথে ম্যান সিটি আবার জিততেছে, তো আল হিলালের সাথে জিতে যাবে। কিন্তু ভাই এইখানে আল হিলাল পুরো একটা ডার্ক হর্স হয়ে দাঁড়াইছে। আর আল হিলাল আসলে ওইরকম পটেনশিয়াল রাখে ম্যাচ জেতার জন্য। আমি আগেও বলছি যে আল হিলালের প্রত্যেকটা প্লেয়ার ইউরোপিয়ান টপ 5 লিগে খেলার মতো অ্যাবিলিটি রাখে এবং ওরা ওই দিন খেলছে জাস্ট জিতার জন্য। ওরা ওই রকম মাইন্ডসেট নিয়ে খেলছে যে আমাদের জিততে হবে এবং ওরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে গেছে। আপনি যদি আল হিলালের গোলকিপার বনুর কথা বলেন ভাই, ম্যান সিটি টোটাল 15টার বেশি বা 15টার মতো অন টার্গেট শট নিয়েছে, যেখান থেকে মাত্র 3টা গোল হয়েছে। বাকি যে গোল সেভ গুলা বনু করছে এগুলো একদম অতি মানবীয় বা অমানবিক সেভ বলতে পারেন আপনি। লাস্ট যে সাবিওর সেভটা দিছে এই সেভটা জাস্ট ম্যাচ ওয়াইনিং ছিল এবং এই জায়গায় আল হিলাল ম্যাচটা জিতে গেছে। তো এইখানে ভাই আসলে বলার মতো কিছুই নেই, এইটা আমরা আমাদের কল্পনার বাইরেই ছিল যে ম্যান সিটি এইভাবে হাইরা যাবে। এত কিছু করার পরে 300 মিলিয়ন অলরেডি খরচ করছে পেপ গার্দিওলা, যার মাঝে 150 মিলিয়ন শুধুমাত্র এই ক্লাব বিশ্বকাপের কেন্দ্র করে এবং সামনে আরো 150 মিলিয়নের মতো ওর চিন্তা ভাবনা আছে প্লেয়ার কেনার জন্য। ভাই আমি যেভাবে বলতেছি নর্মালি 100 মিলিয়ন, 150 মিলিয়ন, 300 মিলিয়ন, একবার চিন্তা করে দেখেন ঠান্ডা মাথায় কতগুলো টাকা ভাই। ম্যান সিটি এবার ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে বাদ গেছে, ইউসিএল থেকে বাদ গেছে, প্রিমিয়ার লিগ থেকে বাদ গেছে, এফএ কাপ থেকে বাদ গেছে, কারাবো কাপ থেকে বাদ গেছে। টোটাল 5টা শিরোপা ওরা হাতছাড়া করছে এই সিজন এবং ট্রফিলের একটা সিজন। এইগুলো নিয়ে কথা বলে আসলে কথা বলতেই হবে, আমরা এগুলো বাদ দিয়ে আমরা আগে সামনে আগায় যাই। বাকি যে প্রেডিকশনগুলো আমার ছিল মোটামুটি ঠিকঠাক ছিল এবং এগুলো আসলে ঠিক হওয়ার মতোই ছিল, একদম ইজি কিছু প্রেডিকশন ছিল আমার জন্য। পালমেরাস বোটাফোগোর সাথে অসাধারণ খেলছে, পালমেরাসের এই জয়টা ওরা ডিজার্ভ করে। চেলসি ভালো খেলছে। ইন্টার ফ্লামিঙ্গো ম্যাচে আমি আগেই বলছিলাম যে ফ্লামিঙ্গো এখানে চমক দেখাবে, ইন্টারের ওরকম পটেনশিয়াল নাই, ওরা খালি পারে বার্সার সাথে। ভাই ইন্টার মিলান যতবার হারে ঠিক ততবার মনে হয় যে ওরা বার্সারে হারাইছিল, আর ওরা বার্সারে হারায় নাই, বার্সা ওদের কাছে হারছিল। জাস্ট ইমাজিন ভাই। আল হিলাল ম্যান সিটি নিয়ে তো কথা বললামই, পেজি ইন্টার মিয়ামি, এখানে ইন্টার মিয়ামি ভালো একটা ফাইট দিছে। আই থিঙ্ক এইরকম একটা দলের সাথে 4টা গোলে জিতা অনেক বড় কিছু এবং সেকেন্ড হাফে যেরকম চান্স ক্রিয়েট ওরা করছে, অন টার্গেট 2টা শটের মধ্যে 2টা শটই মেসির ছিল। ওরা যেরকম প্রেসিং করছে এটা যদি ফার্স্ট হাফ থেকে করতো হয়তোবা 1-2টা গোল ওরা স্কোর করতে পারতো, প্লাস ওরা আর একটু গোল কনসিড কম করতো এবং 2টা গোল তো ইজি ওদের ভুলের কারণে হয়েছে। একটা গোল তো অন গোলই হয়েছে এবং এটা গোল হয় না ভাই। আমার লাইফে একটা অন গোল আছে এবং আমি মনে করি আমার ওই অন গোলটা এটা থেকে বেটার ছিল। আরেকটা গোল মোটামুটি ওদের ফাইনাল থার্ডে বল লুজ করার কারণে একটা গোল ওরা কনসিড করছে। তো এখানে ইন্টার ভালো ফাইট দিছে এরকম একটা দলের সাথে যারা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, 4-0 গোলে হারা, এটা আসলে অনেক বড় একটা বিষয়। এবং আমরা আগেও বলছি আমাদের মেসির কাছ থেকে আর কিছু চাওয়ার নেই, আমরা আসলে সব পায়ে গেছি, মেসি আমাদের সব দিছে এজ এ ফুটবল ফ্যান হিসাবে। আমরা জাস্ট শুধু চাই মেসি খেলুক। ফ্লুমিনেস বায়ার্নের সাথে আসলে বায়ার্নই জিতবে এটা বলার অপেক্ষা রাখে না। ডর্টমুন্ড মন্ট্রেরি খেলাটা ছিল অসাধারণ একটা খেলা, এইখানে মন্ট্রেরি অনেকটাই চান্স ছিল যে আসলে মন্ট্রেরি কোয়ার্টার ফাইনাল খেলতেছে এবং এই ম্যাচটা জিততো, রামোসের শেষের হেডারটাও গোল হইতো,
প্লাস একটা গোল অফসাইডের কারণে বাদ গেছে। তো মোটামুটি এখান থেকে আমি একবার ভাবছিলাম যে আসলে হয়তো বা আমার প্রেডিকশনটা ভুল হইতেছে, এবং আমি চাইতেছিলাম যে মন্টেরিও জিতুক, ওরা যেভাবে খেলতেছিল, এবং সার্জিও রামোসের জন্য চাইছিলাম যে আসলে জিতুক। রিয়াল মাদ্রিদ ইউভেন্টাসের খেলাটা মোটামুটি ফাইট হওয়ার কথা ছিল, এবং ফাইট হয়েছে। 1-0 গোলে একটা জয় পাইছে রিয়াল মাদ্রিদ। তবে ইউভেন্টাসের যে প্লেয়ার, ইউভেন্টাসের কোচ ওদিন বলতেছিল যে আমার 11টা প্লেয়ার থেকে 10টা প্লেয়ার বলতেছিল আমাদেরকে বদলি করেন, এমন একটা আবহাওয়া। তো এই ছিল আমাদের রাউন্ড অফ 16 নিয়ে কথাবার্তা। আমরা যদি এখন চিন্তা করি আসলে কোয়ার্টার ফাইনাল যে দলগুলো খেলতেছে, এই দলগুলোর মাঝে কোন দলগুলোর পটেনশিয়াল বেশি সেমিতে যাওয়ার জন্য, প্রথম খেলাটা পালমেরাস এবং চেলসি। তো চেলসির লাস্ট খেলা দেখার পরে এবং আমার মনে হইতেছে যে এখান থেকে আমি চেলসির আগায় রাখা প্রয়োজন, এবং এখান থেকে চেলসির আগায় রাখবো আমি। এইবার ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান যে দলগুলো ছিল, ব্রাজিলিয়ান যে ক্লাবগুলো ছিল, মোটামুটি ভালোই আধিপত্য বিস্তার করছে। 4টা ক্লাবে রাউন্ড অফ 16 খেলছে, যার মাঝে 2টা ক্লাব কোয়ার্টার ফাইনাল খেলতেছে। এবং আমার মনে হয় যে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর ফিফা বিশ্বকাপের যাত্রা এই জায়গায় শেষ হইতে যাইতেছে। ফ্লুমিনেস এবং আল হিলালের খেলাটা আমি বলবো আল হিলালের আগে রাখবো, কারণ এটা আপনার এখন রাখতেই হবে। আল হিলাল যে কাজটা করে আসছে, মোটামুটি এই কাজের জন্য অপোনেন্ট একটু ভয় পেয়ে যাবে যে ওরা ম্যান সিটির হারায় আসছে, ইউরোপিয়ান জায়ান্ট একটা দল, প্রিমিয়ার লিগের সেরা দল বলতে পারেন আপনি, টানা কয়েকটা প্রিমিয়ার লিগ জেতা দল এইটা। তো পেপ গার্দিওলার যেখানে ওরা থামায় চলে আসছে, সেখানে আমার মনে হয় ফ্লুমিনাস খুব বড় একটা বাধা হবে না। এবং আমরা যদি এই সাইডটা দেখি, তাহলে এই সাইডটাতে মোটামুটি খেলাগুলো সহজ হবে, পালমেরাস, চেলসি, ফ্লুমিনাস, আল হিলাল। কিন্তু যদি আমরা অপর সাইড দেখি, তাহলে ওই সাইডটাতে মোটামুটি ভালোই কম্পিটিশন লাগে আছে। আমরা দেখতেছি বায়ার্ন এবং পিএসজির খেলা, যেটা দর্শকদের জন্য একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ অপেক্ষা করতেছে। আমরা আসলে ফুটবল ফ্যানরা প্রস্তুত না হয়তো এই ম্যাচটার জন্য। এখানে মোড়টা কোন দিকে ঘুরবে, বায়ার্নের যে ফর্ম আছে, বায়ার্ন যেরকম খেলে আসতেছে, প্লাস পিএসজি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, তো এই খেলাটা দেখার মতো হবে। এই খেলাটাতে প্রেডিকশন দেওয়া একটু কঠিন হয়ে যাবে, কিন্তু আমি পিএসজির আগায় রাখবো। পিএসজি সেমিফাইনালে খেলবে বায়ার্নের বিপক্ষে জিতা। আর যদি ডটমুন্ড রিয়াল মাদ্রিদের কথা বলি, তাহলে অবশ্যই এখান থেকে আপনি রিয়াল আগে রাখবেন, কারণ ডটমুন্ড মন্টেরিওর সাথে যে খেলাটা খেলছে, এখানে মনে হয় না যে মাদ্রিদের সাথে ওরকম পাত্তা পাবে, এবং বড় ব্যবধানেই মাদ্রিদ খেলাটা জিতবে। তো আমার মতে আমাদের সেমিফাইনাল কিছুটা এরকম হবে, চেলসি ভার্সেস আল হিলাল, পিএসজি ভার্সেস রিয়াল মাদ্রিদ, এবং সেমিফাইনালটা দেখার মতো হবে ইনশাল্লাহ। তো আমার মতামতে নানান ভুল ভাইরায় আসে, আপনি আপনার মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানাইতে পারেন। যদি এরকম ফুটবলীয় তথ্য বা এরকম ফুটবলীয় কথাবার্তা শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমাদের পেজটা ফলো করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।